বৃষ্টি শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, শীতের দিনে বৃষ্টি, মোটামুটি ফুল দমে বৃষ্টি চালু। সে সাথীটা হচ্ছে আমার জীবন সাথী। আমরা এসছি হচ্ছে বাইকে, কিন্তু এখন আমরা যাব লঞ্চে। তো আজ আমরা যাচ্ছি আমার বন্ধুর বিয়ে খেতে। এখানের যে দৃশ্য, এখানের যে মানুষজন, এখানে যে 3টে হাঁস যাচ্ছে। যাও 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 যাও। চাঁদপুর যাচ্ছি, সিঙ্গেল ছেলে আমি। সেটা হচ্ছে কুয়াশার কারণে, কারণ এত অতিরিক্ত কুয়াশা ছিল। এই যেখানে একটা মসজিদ আর পাশে খোলা জায়গা, মসজিদটা অনেক পুরানো। আমি এর আগে কখনো লঞ্চে উঠিনি, বাইক নিয়ে যাওয়া তো বহু দূরের কথা। থাকার জায়গা নেই, ঠান্ডাতে মারা যেতে পারে, বাচ্চা হলে মারা যেতে পারে। সবাই এজেড ব্লগসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এত জোরে বৃষ্টি, এই বৃষ্টিতে কোনোভাবেই তো সম্ভব না। আজানটার দিক কাটায় কাটায় অবস্থা, 10টায় আমরা পৌঁছেছি সেখানে। একদিকে চাষের জমি আর আরেকদিকে আমার বন্ধুর এই একটা স্পেশাল মোমেন্টে যদি না থাকতে পারি, মানে এতটুক রাস্তা ভালোভাবে এসে আবার এখানে এসে বৃষ্টি। সময় এখন 8টা। আজকে যাচ্ছে একটা বিশেষ কারণে ঢাকার বাইরে, কাছাকাছি বাইরে, বেশি বাইরে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এদের সাপোর্ট। আজকে 8টা বাজলেও ওয়েদারটা কেমন যেন একটু ঘোলাটে, মনে হচ্ছে যেন ভোর 5টা বাজে, 5:30 বাজে এরকম, যেমন ফজরের নামাজের টাইমে থাকে। তো এত সকাল সকাল কোথায় যাচ্ছি? একটা জায়গায়, যে জায়গায় প্রতি বছরে আমরা যাই। তো আমি এখান থেকে কিছু বলবো না, আমি আসলে সুন্দর একটা জায়গার থেকে, সুন্দর একটা রাস্তার থেকে সুন্দর মুহূর্তগুলো শুরু করব, এবং আজকের ভিডিওর টপিক সেটাই থাকবে। তোমার নানির বাড়ির গলি ঘুরে যাব নাকি? থাক, অন্য একদিন। আজকে এমনিতে লেট হয়ে গিয়েছে, নাহলে একটু ঢু মেরে যেতাম। আমার কাছে কেন যেন এই হানিফ ফ্লাইওভারটা খুব ভয় লাগে। বেশিরভাগ দুর্ঘটনা এখানে হয়। এই কাল পরশুই দেখছিলাম যে এখানে একটা দুর্ঘটনা হয়েছে। আর এই যে স্টিলের যে বারগুলো আছে সেগুলো অনেক রিস্কি। এই যে এখানে যখন এই পার থেকে ওই পার যাওয়া হয়, ওই সময়টা একটুখানি সেন্সিটিভভাবে যেতে হয়, নাহলে কিন্তু পিছলিয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আজকে আমি সম্পূর্ণভাবে একা যাচ্ছি। তার মানে এটা না যে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। মূলত আমার টাইমটা আর কি ওদের সাথে মেলেনি, তারা আগেই চলে গিয়েছে। একসাথে রাইড করলে আসলে বেশি মজা হতো, কিন্তু এইবার আমার সাথে আরেকজন নতুন সাথী আছে। আর সেই সাথীটা শুধু আমার বাইকের সাথী না, সে সাথীটা হচ্ছে আমার জীবন সাথী। আপনারাই বলেন, এরকম একটা হাইওয়েতে 2 দিক থেকে অটোরিকশা চলছে, কি পরিমাণে ঝুঁকিপূর্ণ বিষয়টা একবার বুঝতে পারছেন? এই দেখেন, পুরো রাস্তা দিয়ে উল্টো সাইড দিয়ে আসছে, যেভাবে করে কাটিং করে আসলো। এই দেখেন, একটা সামনে গাড়ি যাচ্ছে, তার যেতে অসুবিধা হলো। তো চলেন, মোটামুটি একটা মানসম্মত রাস্তায় চলে এসেছি। এখন আসল ঘটনা বলি। প্রতি বছরে আমরা চাঁদপুরে যাই, প্রতি বছরে ডিসেম্বরই ধরে চলেন, আমরা চাঁদপুরে যাই আমাদের গ্রুপরা মিলে। কিন্তু এইবারও যাচ্ছি, কিন্তু এইবার বিষয়টা অন্যরকম। প্রত্যেকবারে যাই যে বন্ধুর বাসায় বা যে বন্ধুর বাড়িতে, সে বন্ধুর বাড়িতে দাওয়াত থাকে, তার বোনের বিয়ে থাকে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। কিন্তু এইবার ব্যাপারটা কি জানেন? এবার কেন স্পেশাল? কারণ যেই বন্ধুর বাসায় যাচ্ছি বা যেই বন্ধুর বাড়িতে যাচ্ছি আমরা, সেই বন্ধুরই এবার বিয়ে। তো আজ আমরা যাচ্ছি আমার বন্ধুর বিয়ে খেতে। অলরেডি 2 দিন পার হয়ে গিয়েছে, হলুদ এবং বৌভাত শেষ, আজকে বিয়েতে যাচ্ছি। এই 2 দিন যেতে পারেনি, বাকিরা চলে গেছে এর আগেই। তো এই কারণেই বলছিলাম যে আমার জন্য খুব স্পেশাল একটা দিন, আমার বন্ধুর জন্য আজকের দিনটা খুব স্পেশাল। তো সেখানেই যাচ্ছি। চাঁদপুরে যে জায়গাটা যাচ্ছে সেটার নাম হচ্ছে যে ফরিদগঞ্জ, সম্ভবত এরকম একটা নাম। কিন্তু ফরিদগঞ্জের অত দূরে সম্ভবত যাওয়া লাগবে না, যতটুকু আমাকে ম্যাপটা দেখাচ্ছে। আমি প্রত্যেকবারই যাই, কিন্তু আমি আসলে এরকমভাবে মনে রাখতে পারি না, মানে ভিতরে অনেক প্যাচগোজ আছে, সেই কারণে প্রত্যেকবারই এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলি, মজা করি। আর এইবার আমি একা। কিন্তু সবচেয়ে বড় কথা কি, বৃষ্টি শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, শীতের দিনে বৃষ্টি, মানে এই শীতের প্রথম বৃষ্টি এখন যেটা হচ্ছে। আর এই বৃষ্টি যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু শেষ, তাহলে আজকে আর বিয়ে খাওয়া লাগবে না, বাসায় চলে যেতে হবে। কারণ এত ব্যাগ বোচকা নিয়ে, এত জামা কাপড় নিয়ে, এটা ওটা নিয়ে কখনোই ভিজে যাওয়া সম্ভব না। আর এই দিকের পরিবেশ আর ওই দিকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। আমি ওয়েদারে দেখলাম যে 12টার পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, কিন্তু এখন দেখি বৃষ্টি হচ্ছে এখানে এত তাড়াতাড়ি। আমি তো শেষ ভাই, এবার গেলাম, মানে পুরো ট্যুরটাই শেষ হয়ে যাবে আমার এখন যদি বৃষ্টি কন্টিনিউ হয়। আর এদিকে রাস্তাঘাট ভিজে, তার মানে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি তো এখনও হচ্ছে, কিন্তু টিপটিপ যা বৃষ্টি হচ্ছে সেটা দিয়ে মোটামুটি কাজ চালানো যাবে। কিন্তু এর পরে যদি হয় কিছু, তাহলে তো শেষ। জামা কাপড়ের 12টা, জুতোর 12টা, বাইকের 13টা। কোনোভাবেই ব্রেক নেওয়া যাবে না, কারণ যদি দেরি করি বৃষ্টি বাড়লে কিন্তু আরেক সমস্যা। আর এদিকে পানি জমে আছে, তার মানে এদিকে বেশ বৃষ্টি হয়েছে। আর আমাদের ওইদিকে পুরোপুরিভাবে পরিষ্কার। এখন ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানি না, আমাদের এলাকার ওইদিকে। আর আমি খুব মানে একটা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি যে একটা ব্রেক নেবো কিনা, চাটা খাবো কিনা। কিন্তু যদি আবার চা খেতে যেয়ে বৃষ্টি পেরে যায়, তখন তো আরেক অবস্থা খারাপ। আবার যেতে যেতেও যদি বৃষ্টিতে ভিজে যায়, সেটাও আরেক অবস্থা খারাপ। টোটালি বৃষ্টি হওয়াটাই আর কি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বৃষ্টি কিন্তু ভালোই লাগে,
এটা যদি বাসায় থাকতাম আর বৃষ্টিটা হতো, মানে সেই একটা অবস্থা। হালকা একটু জানলাটা খুলে হালকা একটু বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস, কম্বল মুড়ি দিয়ে বসে থাকা, শুয়ে থাকা, সেরকম অন্যরকম একটা আনন্দ। কিন্তু বাইরে থাকা অবস্থায় বা কোনো কাজে যাওয়া বা কোনো ওসিলায় বের হয়েছি, বৃষ্টি চলে আসা এবং সব কিছু ভিজে যাবে এরকম একটা অবস্থা হলে কিন্তু খুব ঝামেলার একটা কারণ হয়ে দাঁড়ায়। তখন কিন্তু আবার একটা হেডেক হয়ে দাঁড়ায়, তখন আর মজা লাগে না। আর এইবার আমার একটু চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে গেছে। এইবার না, প্রত্যেকবারই হয়, তারপরেও আমরা মানুষ, ফেরেশতা তো আর না যে ভুল হবে না। আমি এবার খুব দোয়া করছি যেন ঠান্ডা বেশি না পড়ে, বৃষ্টি যাতে না হয়। কারণ দেখা যাচ্ছে কি যে অনেক মানুষের কষ্ট, অনেক পশু পাখির কষ্ট, অনেক অবলা প্রাণী আছে যাদের থাকার জায়গা নেই, প্রেগনেন্ট অ্যানিমালস আছে যাদের থাকার জায়গা নেই, ঠান্ডাতে মারা যেতে পারে, বাচ্চা হলে মারা যেতে পারে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। রাস্তায় অনেক কুকুর আছে, বিড়ালরা আছে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। তো সেই জন্য তাদের জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। কারণ আমাদের দেশে তো এরকম তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই যে তাদের থাকার জায়গা এটা ওটা, কিন্তু আমাদের তো আসলে মানুষের থাকার জায়গারই নিশ্চয়তা নেই এরকম। আর বাকি তো বিড়াল কুকুরদের কথা বাদই দিলাম। তো সেই জন্য আমি মনে মনে চিন্তা করছি এবার যেন শীতটা না পড়ে। ইভেন আমার বাসার সামনে অনেক যে বিড়াল কুকুররা থাকে তাদের খুব কষ্ট হয়ে দাঁড়াবে। আর আমি এই কারণে কিছু চটের ব্যবস্থা করছি। যাই হোক, টপিক থেকে অন্য টপিকে চলে গেলাম, মনের কথাটা শেয়ার করলাম। আমার জন্য এই ব্যাপারগুলো প্রথমবার না হলেও কিন্তু আমার ওয়াইফের জন্য এই ব্যাপারটা একদম প্রথমবার। এরকম একটা বৃষ্টি মুহূর্ত, এক জায়গায় যাচ্ছি ঠান্ডার সময়, বন্ধুর বিয়ে খেতে, আসলে আমার থেকে ওর এক্সাইটমেন্টটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আর কি বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা। আর যেরকম বৃষ্টিটা বাড়ছে আমি আসলে খুব চিন্তায় পড়ে যাচ্ছি যে যদি ওয়েট করতে হয়, যেহেতু দুপুরে অনুষ্ঠান, তো সেক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে। আর দেরি হয়ে গেলে পুরো আজকে ট্যুরটাই স্পয়েল হয়ে যাবে। যতটাই সামনে আগাচ্ছি ততই মনে হচ্ছে যেন শীত আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আমার হাত একদম শীতকে যাচ্ছে এমন একটা অবস্থা। আর গ্লাভসও পরতে ইচ্ছা করছে না খুব একটা, কারণ আমার গ্লাভস নতুন করে কেনা হয়নি, আগে যেটা আছে ওটা খুব একটা ভালো না। তো ভেবেছিলাম যে কিনে নেবো একটা, পরে চিন্তা করলাম যে ধুর, এত তো ওরকম শীত পরে নিজে গ্লাভস লাগবে। তো এখন দেখছি যে আসলে খুব দরকার ছিল, চালালে খুব কমফোর্টেবল হতো, মানে ওটা গ্লাভসটা থাকলে খুব ইজি হতো চালাতে, মানে অনেক কমফোর্টেবল হতো। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে ঠান্ডা পানির একটা ফোঁটা, ওটাও ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই রাস্তাটা বরাবরই সুন্দর, কিন্তু এই দুই পাশ থেকে বিভিন্ন রকম উল্টো সাইড দিয়ে যানবাহন না আসলেই হয়, বিশেষ করে 3 চাকার অটো এবং অটোরিকশা। আর যেহেতু আমার সাথে ফিলেন হিসেবে আমার ওয়াইফ আছে, সেক্ষেত্রে আমি একটু রাশ রাইড করতে পারছি না। দেখেন একটা জিনিস কি, আমি সবসময় সেফভাবে চালাতে পছন্দ করি। ওই আগে যাওয়ার কনসেপ্টে আমি বিশ্বাস করি না যে আমাকে আগে পৌঁছাতে হবে। আমি সেফভাবে যাওয়াটাকে মেন প্রায়োরিটি দিই। আমার একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর এদিকে আরেকটা ব্যাপার যে একটা মানুষকে নিয়ে যখন আপনি বেরোচ্ছেন, সেটা যেই হোক না কেন, আমার একটা রেসপন্সিবিলিটি আছে তাকে সেফভাবে পৌঁছে দেওয়ার। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা মানি। ইভেন কি আপনি নিজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আপনার যদি কোনো কিছু হয়, তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার জন্য, একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, সেটার জন্য দায়ভার কিন্তু আপনার পরিবার এবং সবারই হবে। সেটার জন্য কিন্তু আপনার পরিবার কষ্ট পাবে, একটা মর্মান্তিক অবস্থা তৈরি হবে। তো সেক্ষেত্রে আমি আসলে জোরে যাওয়া বা তাড়াহুড়ো করে যাওয়ার কনসেপ্টে কোনোভাবে বিশ্বাসী না। আমার কাজটা হোক বা না হোক, কাজ শেষ হয়ে যাক বা কাজ না হোক, সেটা যাই হোক না কেন। গোমতী না গোমতী, উচ্চারণটা কি হবে আসলে একটু জানিয়ে। আর চারপাশে কি সুন্দর কুয়াশা, আর নিচে নদী, আর নদীতে বেশ পানা হয়ে আছে, পরিষ্কার না। আর এমনিতেও আমাদের দেশের সব কটা নদী অপরিষ্কার, নোংরা হয়ে গেছে, পরিষ্কার করা হয় না বা কোনো উদ্যোগ নেওয়া হয় না নদীগুলোকে পরিষ্কার রাখার জন্য। চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু সেটা করা হয় না। আর দুই পাশে পানি দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি মোটামুটি হয়েছে, আর এখন বৃষ্টিটা নেই, এটা একটা ভালো খবর, আলহামদুলিল্লাহ। আর নদীর পাশে এই যে সবুজ জায়গাগুলো আমার খুব ভালো লাগে, মন চাচ্ছে বাইকটা নিয়ে নিচে নেমে যাই, নিচে নেমে ওই জায়গাটা কিছুক্ষণ বসি। ফাইনালি চাঁদপুরে ঢোকার রাস্তায় এসে মনে হচ্ছে যে সম্ভবত আর সামনে কন্টিনিউ করা যাবে না, কারণ বৃষ্টির যে ফোঁটা সেটা বেশ জোরে পড়ছে। সেক্ষেত্রে মনে হয় একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হবে যে ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কি পারবো না। মোটামুটি ফুল দমে বৃষ্টি চালু, না দাঁড়িয়ে আর কোনো উপায় নেই, দাঁড়াতেই হবে। তার নিচে রাখি বাইকটা যাতে বাইকটা না ভেজে। এই যে একটু আগে বলছিলাম যে বৃষ্টি হলে বা শীত পড়লে এই অবলা প্রাণীদের খুব কষ্ট হয়। দেখেন কীরকম শীতে কাঁপছে, অবস্থা খুবই খারাপ। দেখেন বুটসের অবস্থা কি, কাদা টাদা লেগে খুবই অবস্থা খারাপ। তো আজকে মোটামুটি দিনটা নষ্ট হবে যা বোঝা যাচ্ছে। সামনে একটা চায়ের দোকান,
চাটা খাবো নাকি ভাবছি। বিসমিল্লাহ, তো চলুন শুরু করা যাক। আর অপেক্ষা না করি, বৃষ্টি মোটামুটি থেমে গিয়েছে। উঠি এখান থেকে, বের হয়ে এই জায়গার থেকে। কাদায় অবস্থা খারাপ, কিন্তু কিছু করার নেই, এইভাবেই যেতে হবে, কারণ এভাবে না গেলে পৌঁছাতে পারবো না। আর অলরেডি কুয়াশা পড়ে গিয়েছে অনেক, বৃষ্টিটা হওয়ার সাথে সাথেই পুরো ভিজিবিলিটি একদম চলে গেছে। হালকা বৃষ্টি হচ্ছে, এতটুকু বৃষ্টি হলেও অসুবিধা হবে না, চলে যেতে পারবো, কিন্তু গায়ে কাদা লাগবে, এটাই সমস্যা হবে। আর এই শুরু হয়ে গেল চাঁদপুরের সৌন্দর্য। আরও সামনের থেকে আরও সুন্দর ভিউ দেখা যাবে। এক পাশে চাষের জমি, আরেক পাশে নদী, অসাধারণ জায়গা। আসলে আমার চাঁদপুরের রাস্তা বরাবরই খুব পছন্দ। এই দেখেন, এই যে কাদাগুলো গায়ে ছিটাবে। আর এমনি বেড়াতে গেলে কোনো অসুবিধা নেই, বাট মানে স্পেসিফিকভাবে কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে সেখানে এরকম অবস্থায় কাদা টাদা নিয়ে যাওয়াটা আর কি ভালো লাগে না। বৃষ্টি একটু কমলো, আবারও শুরু করলাম, আবারও বৃষ্টি। এত জোরে বৃষ্টি, এই বৃষ্টিতে কোনোভাবেই তো সম্ভব না। আর পুরোপুরি ভিজে যাবো, আর ভিজে গেলে কিভাবে কি করব, এটা কি বলবো। আর আসলে মুডটাই খারাপ হয়ে যাচ্ছে। একটু যদি বৃষ্টিটা কম থাকতো, পৌঁছে যেতাম, তারপরে বৃষ্টি হতো, সেটা অন্য বিষয়। কিন্তু একদম এক্সাইটমেন্টটা না একদম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। আর আজকের দিনই বৃষ্টি হওয়ার হলো, অন্য দিন হলো না। আজকের দিনে যত সব বৃষ্টি, স্পেশাল একটা দিনেই এত ঝামেলা। অন্ধকার পার হয়ে যখন সূর্য ওঠে, ঠিক তেমনই হঠাৎ করে মনে হলো যে আমরা একটা আশার আকাঙ্ক্ষা পেলাম যে হয়তো পৌঁছাতে পারবো। আর এই রাস্তাটা দেখে কিছুটা নিজেকে শান্ত করতে পারছি। এটা আমার খুব পছন্দের রাস্তা, আর এই রাস্তাটা আসলে আমার সবসময় মন ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজে গিয়েছি, একদম খারাপ অবস্থা, কিন্তু তারপরও এই রাস্তাটা দিয়ে রাইড করে কিছুটা হলেও মনে শান্তি লাগছে, ভালো লাগা কাজ করছে। আর সামনে 3টে হাঁস যাচ্ছে, যাও 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 যাও, কি সুন্দর হাঁসগুলো। হ্যাঁ, আর হাঁস খুবই সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে। আর এই সাদা কালারের, বিশেষ করে যেগুলো সাদা কালো বলে বলছি না, হাঁস এমনিতেই সুন্দর, বাট সাদাটা একটু বেশি সুন্দর, এরকম ব্যাপার না, সব রকমই সুন্দর, প্রত্যেকটা প্রাণীই সুন্দর। আর তার থেকে বেশি সুন্দর যখন সেটা মন থেকে সুন্দর, আর সেটা মানুষের ক্ষেত্রে। দেখতে সুন্দর সাদা চামড়া, কিন্তু মন থেকে অসুন্দর, তাহলে ওই সৌন্দর্যের কোনো দাম নেই। মানুষের আসল সৌন্দর্য তার মনে, তার কাজ, তার কর্মে, তার সততায়। এই রাস্তার সৌন্দর্য মনোমুগ্ধ করে সবাইকে। বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো প্যাচপ্যাচে অবস্থা, সে কারণে খুব বুঝে শুনে চালাতে হচ্ছে, কারণ আমার টায়ারটা পুরানো, টায়ারটা চেঞ্জ করা হয়নি। কি অস্বাভাবিক সুন্দর দুই পাশের পরিবেশটা। আর তার থেকে বেশি অসুন্দর হলো এই পাশের যানবাহনগুলো যেগুলো আসছে। প্রত্যেকটা যানবাহন মনে হচ্ছে যেন আমার গায়ের উপর দিয়ে যাবে, সেটা মাইক্রোবাস হোক, লরি হোক, অটোরিকশা হোক, মনে হচ্ছে না গায়ের উপর দিয়ে যাবে। আর এই চাঁদপুরের হলুদ কালারের অটোর রেকর্ড তো আছেই অ্যাক্সিডেন্ট করার। আর পাশে ইটের ভাটা দেখা যাচ্ছে, আর কালো ধোয়া বেরোচ্ছে, সেখান থেকে পরিবেশ নষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন, কিন্তু কিছু করার নেই। ইটের ভাটার কারণে কিন্তু বেশ পরিবেশ নষ্ট হয়। এটা জানা সত্ত্বেও এগুলোকে বন্ধ করা হয় না, বা লিমিটেড করে দেওয়া হয় না। বন্ধ তো করা যাবে না, বন্ধ করলে তো ইট তৈরি হবে কীভাবে, কিন্তু সেটা একটা লিমিটেশনস এবং একটা এরিয়া ভিত্তিক করে দিতে হবে যে এই এরিয়াতে সেটা করা যাবে। এই রাস্তাটা এতটাই সুন্দর যে আমার মনে হয় যেন আমি যেতেই থাকি, আর এটা শেষ যেন না হয়। মানে আপনার কখনো বোর ফিল হবে না এই রাস্তাতে যেতে, এতটাই সুন্দর। আর এই দুই সাইডে ঠিক না, এই যে এক সাইডে এই যে এগুলো ইট বসাচ্ছে, সম্ভবত যাতে এই পারগুলো ভেঙে না যায় সে কারণে এগুলো বসানো হচ্ছে। নদী ভাঙনের ফলে দেখা যাবে যে এই রাস্তাটা মানে ধরে নিয়ে যে রাস্তাটাকে বাঁচানোর জন্য, এবং এই সাইডে একটা মানে হাঁটার জন্য একটা স্পেস করা, কারণ রাস্তা আর এটাতে একসাথে, তো সেক্ষেত্রে রাস্তার উপর দিয়ে মানুষ হাঁটলে এটা বিপজ্জনক অবস্থা হবে। তো সেই কারণে এটা করছে, আর এই রাস্তা যাতে ভেঙে না যায় সে কারণে এটা করা। আমি ভাই একটু কম বুঝি, ভুল বললে মাফ করবেন। বৃষ্টি ফোঁটা পড়ছে 2-1, কিন্তু আমার মনে হয় যে আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারবো। আমি চেষ্টা করছি যতটুকু স্ট্রেচ করা যায় না দাঁড়িয়ে। মাই গুডনেস, কি অসাধারণ লাগছে দুপাশটা। একদিকে চাষের জমি, আর আরেকদিকে পানি উঠে আছে। আর আমি যখন এসেছিলাম আগেরবারে, তখন সম্ভবত পানিটা অনেক বেশি ছিল, কিন্তু এবার অনেকটাই কম লাগছে। আগে একদম মানে ভরা ভরা অবস্থায় ছিল, এখন একদম নিয়ে। আর সামনে পুরো কুয়াশা, আর বৃষ্টিটা হওয়ার পরে কুয়াশাটা বেড়ে গিয়েছে। আর বাজে এখন হচ্ছে 11টার কাছাকাছি, কিন্তু এরকম কুয়াশা থাকবে কখনো ভাবতেও পারিনি। আসলে বৃষ্টিটা হওয়ার কারণে এই কুয়াশাটা হয়েছে, এমনিতে ছিল না এরকম। আর আমাদের ওইদিকে তো এখনও বৃষ্টি হয়নি, মানে মহৎপুর সাইডে। আর এইদিকে বৃষ্টি হয়ে একেকার অবস্থা। এই যে নৌকা নিয়ে যাচ্ছে,
আর সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে সম্ভবত, খুব সুন্দর, যেটা নির্মাণ হচ্ছে। আর এরকম একটা জায়গায় মসজিদ থাকলে কার না নামাজ পড়তে ইচ্ছা করবে বলেন? কি সুন্দর একটা ছাদের কি বলি, গাছের তলায় বসে আছে একটা বয়স্ক আঙ্কেল। তো এগুলোই আসলে ভাইবস, মানে ভালো লাগা এইসব জিনিসেই আর কি পাওয়া যায়। শহরে আর কি ওরকম ভালো লাগা নেই, মানে অ্যাকচুয়াল পিওর যে ভালো লাগাটা সেটা পেতে হলে এরকম সবুজের সাথে মিশে যেতে হবে, তাহলেই আসবে। এখন আছে সেই মতলব ব্রিজের উপরে, যে ব্রিজে আমি বছরখানেক আগে সম্ভবত ওই যে সুজুকি জিক্সার যেটা নেকেড, সেটা ভিডিও বানিয়েছিলাম একটা। FI-ABS প্রথম বের হয়েছিল আগের বছর না তার আগের বছর, ঠিক মনে পড়ছে না, না 2 বছর হয়ে গেছে ভিডিওটা বানিয়েছিলাম এবং এই রাস্তায় চালিয়েছিলাম, খুব মজা হয়েছিল। মানে বাইকটা এত স্মুথ ছিল নতুন নতুন অবস্থায়। আর এখন শুনছি বাইকটায় কিছু প্রবলেম হয়েছে ইঞ্জিনে, সেটা কাজ করাতে হয়েছে, আবার নতুন করে ব্রেকিং পিরিয়ড পার করতে হচ্ছে। আর মতলবের ব্রিজটা অল টাইম অনেক সুন্দর, কিন্তু এইবার একটু দেখলাম ময়লা, জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, দেখলাম চারপাশে ময়লা হয়ে আছে। তো এটা খুব খারাপ লাগলো দেখে। তো মোটামুটি এখন 43 মিনিটস দেখাচ্ছে এখান থেকে লোকেশানে পৌঁছাতে, আর 22 কিলোমিটার বাকি, এই তো হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, একটা ছবি তুলে নাও নাকি? না থাক, ছবি লাগবে না। সেই হয়েছে, ভিডিও করো নেই করছো না? অনেক জোশ হয়েছে এই ছবিটা, সেই হয়েছে। ফরিদগঞ্জ আর হলো চাঁদপুর। ফরিদগঞ্জকে বলছে বামে যেতে, আমরা বামেই ঢুকবো সামনে যে। আমার এটা খেয়াল আছে যে বামে ঢুকতে হয় এই জায়গাটায় এসে। একটা রেল ক্রসিং দেখা যাচ্ছে, আর রেল ক্রসিংয়ের এই সোজা জায়গাটা খুব সুন্দর লাগে, মানে একদম স্ট্রেট তাকালে খুব সুন্দর লাগে। দুই পাশে গাছ আর মাঝখানে রেল লাইন, আর মাঝখানে অনেকে বসে আড্ডা দেয়, যদিও এটা অনেক রিস্কি। তারপরে এলাকার ছেলেপেলেরা দেয়, কারণ তারা জানে কখন ট্রেন আসবে না আসবে। বৈকালবেলা হলে আমরা এই জায়গাটা এসে আড্ডা মারি, আর তারপরে এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাসার দিকে যাই আবার। এটা আগেরবারের কথা বলছি, কিন্তু এবার সম্ভবত আর হবে না, কারণ এবার আমরা বিয়েটা খেয়েই তারপর চলে যাব, আর স্টে করবো না, কারণ এবার খুবই টাইট একটা স্কেডিউল নিয়ে এসেছি। 2 একদিন থাকতে পারলে খুব ভালো হতো, চাঁদপুর এক্সপ্লোর করা যেত, ঘোরা যেত, খুব ভালো লাগতো আসলে। চাঁদপুরটা আসলে সুন্দর জায়গা, ঘোরারই জায়গা। এখানে মানুষজন ভালো, এখানে পরিবেশ ভালো, 2 দিক থেকে গাছগুলো একদম মাঝামাঝি চলে এসছে, আর ভালো লাগে জিনিসটা দেখতে। রাস্তাটায় একটা ফোঁটাও ভাঙা নেই কোনো জায়গায়, মানে একদম পুরো ক্লিন মাখনের মতো রাস্তা। আর যারা এখানকার লোকাল ছেলে পেলে তারা এখানে এত ওভার স্পিডে গাড়ি চালায়। মোটামুটি এখন কাছাকাছি চলে এসেছি, মাত্র 25 মিনিট দেখাচ্ছে, আর 9.8 কিলোমিটার্স। আর এই রাস্তাটা আমি চিনি ভালো মতোই, মানে এই রাস্তাটা ঢোকা মানে হচ্ছে ওদের বাসার কাছাকাছি চলে আসা। রামগঞ্জ এই জায়গাটার নাম নাকি। 19 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জায়গাটা সুন্দর না? এই জায়গাটা একটা মসজিদ আর পাশে খোলা জায়গা। মসজিদটা অনেক পুরানো, বেশ পুরানো দেখে মনে হচ্ছে, অনেক আগের। আমার আসলে এরকম মসজিদ খুব ভালো লাগে, মানে খোলামেলা জায়গার মধ্যে, নিরিবিলি জায়গার মধ্যে একটা মসজিদ, সেখানে আসলে ইবাদত করার মজাই অন্যরকম, ভালো লাগে অন্যরকম, মানে মন থেকে আর কি কানেকশনটা আরও বাড়বে, মানে আল্লাহর সাথে কানেকশনটা আরও বেশি ফিল করতে পারবেন, আরও বেশি মেডিটেটিভ লেভেলে যাওয়া যাবে, মানে বেশি মনোযোগ দেওয়া যাবে আর কি এরকম জায়গায়। আর যেখানে বেশি সাউন্ড হয়, যেখানে বেশি আওয়াজ থাকে, ওইখানে নামাজ পড়ে ওরকম আর কি হয় না, মানে কানেকশন পাওয়া যায় না। যে যার ব্যক্তিগত ব্যাপার, সেটা এটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম আর কি, এটা অন্যভাবে আবার নিয়েন না। আমার এক্সট্রা ফোনটাকে ম্যাপ হিসেবে ভালোই কাজে লাগালাম আজকে। আর ফোনে হচ্ছে 1% চার্জ, আর বাকি হচ্ছে 6 মিনিট, 1.9 কিলোমিটার্স। ফোনটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আর একদম খাপে খাপে আর কি চার্জের লিমিট শেষ হলো। পৌঁছে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বন্ধ হয়ে যাবে একদম। কিন্তু বাসার কাছে পৌঁছে গেছি। হ্যাঁ, বাসার কাছে এসে কি পরিমাণে জোরে বৃষ্টি একবার দেখেন, মানে বাসার কাছে 1 মিনিটও লাগবে না এখান থেকে যেতে, আর এখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে এত জোরে, মানে এতটুক রাস্তা ভালোভাবে এসে আবার এখানে এসে বৃষ্টি। ফাইনালি পৌঁছে গেলাম সবুজ ছায়াতে। এখন বাইকটা কোন দিক দিয়ে ঢোকাবো? ভালো করে ইন্সপেকশন করো সবুজ। আমি এখন আছি এজেড ব্লগসে, সবাই এজেড ব্লগসকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।
একে তো বৃষ্টি, তার মধ্যে আবার কুয়াশা, সবকিছু মিলিয়ে খুবই অগোছালো একটা অবস্থা চলছিল। ছবি কি করে তোলা হবে সেটা নিয়ে একটা বিশাল টেনশন চলছিল। তারপরেও টিপ টিপ বৃষ্টি কিছুটা কমলো এবং তার মধ্যেই ছবি তোলা হলো। আর ছবির মধ্যে এতটাই কুয়াশা দেখা যাচ্ছে, আর আলাদা করে কুয়াশা অ্যাড করার কোনো দরকার পড়বে না। তো এভাবেই মোটামুটি তাড়াহুড়ো করে ছবিগুলো তোলা হলো, মন খারাপের কোনো কারণ হয়ে দাঁড়ায়নি। বিয়ের অনুষ্ঠান শেষ করে লঞ্চে যাওয়া পর্যন্ত বাকি ঘটনাগুলো আপনাদেরকে এরকম কাহিনী আকারে শোনাতে হবে, কারণ বাকি যে সময়ের যে মোটো ব্লগিং পার্টটা সেটার অডিও ক্লিপ রেকর্ডিং হয়নি। যেরকম অ্যাজ ইউজুয়াল গোপ্রো যেরকম করে স্পেশাল মোমেন্টগুলো সে অডিও ক্যাপচার করতে পারে না। তো চলেন, এখন আমি আছি হচ্ছে আমার খালুর বাসায় কুমিল্লাতে, যেটা আসানপুরে। এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আসলে কি বলবো, আর মুখে বলে বোঝানোর মতো না, এতটাই সুন্দর এখানে। তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা নদীর পাড়ে, পাশে হয়তো খেয়াল করতে পারছেন, এই নদীটার নাম হচ্ছে গোমতী নদী। এখানের যে দৃশ্য, এখানের যে মানুষজন, এখানের যে পরিবেশ অসাধারণ। মানে এখানে আসলে যেতে ইচ্ছা করে না। যদিও আমার গ্রাম খুবই প্রিয়, আমি গ্রামে আসলে আমার একদম যেতে ইচ্ছা করে। চাঁদপুরে যতবারই এসেছি, প্রথমবার আর কি এমন হয়েছে যে যেদিন এসেছি সেদিনই চলে যাচ্ছি। এরকম কখনোই হয়নি যে যেদিন এসেছি সেদিনই চলে যাচ্ছি। অ্যাটলিস্ট এক সপ্তাহ তো আমরা থাকতামই, কিন্তু এবার এতটাই টাইট স্কেডিউল, একদিনেই চলে যাচ্ছি। 1 মিনিট আইসক্রিম থেকে শুরু করে চাঁদপুরে মোহনা ঘোরার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি। কিন্তু এইবার আর কি মূল উদ্দেশ্য ছিল সবুজের বিয়েটা অ্যাটেন্ড করা, কারণ বন্ধুর এই একটা স্পেশাল মোমেন্টে যদি না থাকতে পারি তাহলে কি হলো বলে। আর একটা খুব মজার ঘটনা যেটা শেয়ার করি, আমাদের আসলে চাঁদপুরে যাওয়ার যে ট্যুরটা, এটা শুরু হয়েছিল ব্যাচেলার ট্রিপ হিসাবে। আমরা সবাই সেই সময় ব্যাচেলার ছিলাম, আমাদের কারোর বিয়ে হয়নি, আমরা সবাই সিঙ্গেল ছিলাম। আর এইবারের ট্রিপটা শেষ হচ্ছে সম্পূর্ণ একটা কমপ্লিট কাপল প্যাকেজ হিসাবে। মানে সবাই আমরা বিবাহিত, সবার বিয়ে হয়ে গেছে, একজন বাদে সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো শুরুটা আমরা যখন করেছিলাম তখন আমরা সবাই একসাথে একা এসেছিলাম, আমাদের সাথে কোনো পার্টনার ছিল না। তার প্রত্যেক বছরে 1-2 করে বিয়ে হয়েছে এবং কাপল হয়ে গেছে। আর এইবার যেটা এসেছি আমি, এইবার আমার ওয়াইফের সাথে আমি এসেছি। তার আগের বার আমি আবার এসেছি একলা, তখন আমার সাথে কেউ ছিল না। তো এইবার আমি এসেছি আমার ওয়াইফকে নিয়ে, আর একজন বাকি আছে। ইনশাল্লাহ সামনের বারে যখন আসবো তখন দেখা যাবে যে তারও বিয়ে হয়ে গেছে আর কি। আমরা এসছি হচ্ছে বাইকে, কিন্তু এখন আমরা যাব লঞ্চে। তো লঞ্চে যদি যেতে হবে আমাদের মোটামুটি একটু আগে রওনা দিতে হবে, কারণ 7টা থেকে 10টা পর্যন্ত কোনো লঞ্চ নেই। 7টা পর্যন্ত যথেষ্ট লঞ্চ আছে, আবার 10টার পর থেকে আবার 12টা পর্যন্ত লঞ্চ আছে। তো তারপর আমরা রওনা দিই, আর সবুজ আমাদেরকে একটু হেল্প করে লঞ্চ ঘাট পর্যন্ত আগানোর জন্য। কাটায় অবস্থা 10টায় আমরা পৌঁছে যাই সেখানে। আর লঞ্চে বাইক নিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার জন্য ছিল একটা সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো লঞ্চে উঠিনি, বাইক নিয়ে যাওয়া তো বহু দূরের কথা। আমি এটা ভাবছিলাম যে কিভাবে কি উঠবো, কিভাবে যাব। ঠিক 10টা বাজার কিছুক্ষণ আগে আমরা লঞ্চে উঠি, এবং লঞ্চের যারা লোকজন ছিল তারা এই বাইকটা উঠিয়ে দিল। ধরে ওঠানোর পরে স্পেসিফিক জায়গা আছে আলাদা, সেখানে বাইকটা রাখলো। আর হচ্ছে আমাদের সাথে রাকিব ভাই ছিল, দীপ ভাই ছিল, ওনাদের বাইকে ওঠানো হলো। ওনাদের বাইকটাও ওঠাতে একটু কষ্ট হলো, কারণ ওগুলো ফেয়ারিংওয়ালা বাইক, তো সেক্ষেত্রে একটু ভারী। তো মোটামুটি বেশ সেফভাবে বাইকগুলো রাখলাম। লঞ্চ ঠিক টাইম মতোই ছাড়ার পর যেটা শুনলাম যে যেটা 4 ঘন্টায় যাওয়ার কথা সেটা নাকি যাবে 6-7 ঘন্টায়। 10টায় রওনা দেওয়ার পরে বললো যে আমরা পৌঁছাবো 4টা বা 3:45 এরকম। কেন? সেটা হচ্ছে কুয়াশার কারণে, কারণ এত অতিরিক্ত কুয়াশা ছিল ওই দিন, লঞ্চ স্বাভাবিকভাবে যাওয়াটা কোনোভাবে পসিবল ছিল না। আবার এখানে একটা সমস্যা, যদি মাঝরাতে নামি, যদি লঞ্চটা দেরি না করতো, তো সেক্ষেত্রে রাত 2-2:30টার সময় এতগুলো মেয়েকে নিয়ে যাওয়াটাও খুব একটা স্বাভাবিক মনে হচ্ছিল না আমার কাছে, কারণ দেশের পরিস্থিতি কিছুটা সমস্যা আছে। লঞ্চ এসে পৌঁছায় হচ্ছে 3:45-এর কাছাকাছি, ধরলাম 4টের কাছাকাছি। ফজরের আজানটা দেওয়ার পর মোটামুটি রাস্তাঘাটে মানুষজন থাকে, তো ওই সময় আমরা বের হব। তো সেটাই করলাম আমরা, ঠিক 6টার কিছু আগে আমরা বের হলাম। আর সেম প্রসেস যেরকম আমরা আগে করলাম, যে বাইকটাই নামানো, ওরাই নামিয়ে দেয়। তো টামিয়ে দিয়ে মোটামুটি আমরা এবার বাসার দিকে। লঞ্চের যে ব্যাপারটা ছিল এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, কারণ এর আগে আমি কখনো এরকম লঞ্চে যাইনি। আর এরকম কুয়াশা, এরকম ফিলিংস, আর তার মধ্যে আবার কিছু থ্রিলিং ব্যাপার হচ্ছিল যেগুলো আমি আগে কখনো দেখিনি। আর এখন আমরা বেরোচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাসার দিকে। খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ ভাই, টেক কেয়ার ভাই। সিএনজি পাওয়া গেছে? ওকে, আসি। হ্যাঁ, ঘোড়াগুলো এখানে এত অযত্নে থাকে বলার বাইরে, ঠিকভাবে খেতে দেয় না, সেটা দেখলেই বোঝা যায় এদেরকে। এই ঘোড়াগুলোকে তারা পরিশ্রম করায় কিন্তু ঠিকভাবে খেতে দেয় না। সকালে যখন গিয়েছিলাম আগের দিন, তখন এত ঠান্ডা লাগেনি আজকে যেমন ঠান্ডা লাগছে। আমি পুরো চাঁদপুর ঘুরে আসলাম, আমার এত ঠান্ডা লাগেনি। আজকে আমার যে কষ্ট হচ্ছে, মানে সদরঘাট থেকে বাসায় যাওয়া পর্যন্ত মানে আমার একদম হাত পা লক হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা লাগছে। আর গলার এখানটা বাতাস ঢুকছে, আমি কথা বলতে পারছি না ঠিকভাবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই একটা সময় কাটালাম
আমার বন্ধুর বিয়ে খেয়ে আসলাম চাঁদপুর থেকে। চলে আসার কথা ছিল আরও আগে, লেট হয়ে গেল, কোনো ব্যাপার না। তারপরও পৌঁছাতে পেরেছি বৃষ্টির মধ্যে, সেটাই সবচেয়ে বড় জিনিস। ভেবেছিলাম যে যাওয়া হবে না, যে পজিশন রাস্তাঘাটের, যেরকম বৃষ্টি এসে গিয়েছিল দেখতেই পাচ্ছেন, মনে হয়নি যে পৌঁছাতে পারবো। আমার মনে হচ্ছিল আমি ব্যাক করে চলে যাই, কারণ ওইভাবে হবে না আর। কিন্তু ফাইনালি পৌঁছাতে পেরেছি এবং ভালো মতোই আমরা সবাই এনজয় করলাম। সবাই যে যার মতো বাসায় চলে গিয়েছে, মানে যাচ্ছে আর কি এখনও স্টিল, আর আমরা বাসার দিকে যাচ্ছি। এবারের যে ট্যুরটা ছিল এটা একদম তাড়াহুড়ার মধ্যে ছিল, কোনো জায়গায় ঘুরতে পারিনি, জাস্ট বিয়ের অনুষ্ঠানটা খেয়েছি চলে এসেছি, আর কোথাও ঘোরাঘুরির সময়ই হয়নি। যে মাইন্ড রিফ্রেশমেন্টটা পেয়েছি এটাই সবচেয়ে বড় জিনিস। সবাই একসাথে হলাম, একটা ভালো সময় কাটলো। মাত্র একটা দিনের ব্যবধানে কী পরিমাণে শীত পড়ে গেল, মানে এবার শীত পড়বে না করে আমি আর কি খুব গলাবাজি করলাম, কিন্তু এখন যে কি ভয়ানক অবস্থা। আমি সেম ড্রেস পরে, এই একটা জ্যাকেট, ভিতরে একটা সোয়েট শার্ট পরে আমি চাঁদপুরে গেলাম, আমার কাছে কোনো প্রবলেমই মনে হয়নি। ইভেন বৃষ্টির মধ্যে গেলাম, কিন্তু এখন এসে আমার মনে হচ্ছে যেন মানে অবস্থা খারাপ। আর খুব মিস করছি সবাইকে। আর ইনশাল্লাহ আবার একটা ছোটোখাটো ট্যুর করা হবে, যেহেতু এটা একদম শর্ট ট্যুর ছিল, দিনের দিনে চলে এসেছি। আবার যেন একসাথে হওয়া হয় এবং আমরা আবারও চাঁদপুর এক্সপ্লোর করব, যেটা এবার করা হয়নি। সবুজকে, আমার বন্ধুকে মেনি কনগ্রাচুলেশনস। দোয়া করি যেন সে তার নতুন লাইফ পার্টনারের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে এবং সুস্থ থাকে। এটাই সবচেয়ে বড় জিনিস, কারণ সুস্থতা হচ্ছে সবথেকে বড় নিয়ামক। সবসময় ভিডিওর মধ্যে বলি সকালের মিষ্টি ঠান্ডা খুব ভালো লাগছে। এই প্রথমবার বলছি যে সকালের মিষ্টি ঠান্ডা না, সকালের কনকনে ঠান্ডা আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, হাত পা জমে যাচ্ছে, একদম খুবই বাজে একটা ফিলিংস কাজ করছে আর কি, একদম ভালো লাগে না। মানে একে তো গ্লোভস নেই, তার মধ্যে আবার গলায় কিছু পেঁচানো নেই, সেই কারণে একদম অবস্থা খারাপ। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কত কি বলার ছিল, লঞ্চ থেকে নেমে আমার এক গাদা কথা বলার ছিল, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। একে তো গলা ব্যথা, দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডার কারণে কিছু মাথায় আসছে না, কি বলবো। খালি মনে হচ্ছে কখন বাসায় যাব, বাসায় যেয়ে কোনো রকম করে ফ্রেশ হই আর কি, শুয়ে পড়ি। জাকির হোসেন রোডকে এরকম দুই পাশ থেকে খালি দেখলে, মানে দুই পাশে কোনো হকার নেই, এরকম দেখলে না আমার কাছে খুব অদ্ভুত লাগে। কারণ এটা তো অবিশ্বাস্য, এটা তো হওয়ার কথা না। এটা শুধুমাত্র সকাল বলেই সম্ভব। একটু পর থেকেই দুই সাইড দখল করে হাট বসে যাবে। জাকির হোসেন রোডটা আর মোহাম্মদপুরটা আসলে হয়ে গেছে একটা হাট, রাস্তায় হাট, সব জায়গায় হাট, খালি হকার হাট, এসব ছাড়া আর কিছুই নাই। রাস্তা নেই চলাফেরা করা, এখানে রাস্তা হচ্ছে ব্যবসা করার জন্য, চলাফেরা করার জন্য না। দুই পাশে ব্লক করে চলবে ব্যবসা। ওই দেখো কে বসে আছে। কি গুড মর্নিং। হেলমেট পরে তোমাকে বুঝতে পারছে না, কি হলো? বাসায় ঢোকার পায়তারা হচ্ছে। চাঁদপুর যাচ্ছি সিঙ্গেল ছেলে আমি, কোনো কি তোর মুখের থেকে বাইর করি যা